আজ আমরা এমন একটা আইডিয়া নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের প্রতিদিনের সকালটাকেই পুরোপুরি বদলে দিতে পারে। আমাদের হাতে আছে রবিন শর্মার বিখ্যাত বই দ্য 5 AM ক্লাবের মূল কিছু ভাবনা। বইটার মূল কথাই হলো ভোর 5টায় দিন শুরু করে কিভাবে একজন মানুষ তার প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি এমনকি পুরো জীবনটাকেই পাল্টে ফেলতে পারে। একদম। আর এখানে কিন্তু বেশিরভাগ মানুষ বইটার আসল উদ্দেশ্যটা ভুল বোঝে। তারা ভাবে এটা শুধু একটা সকালে ওঠার হ্যাক। কিন্তু শর্মা আসলে একটা সম্পূর্ণ জীবনযাপনের দর্শন তুলে ধরেছেন। আর সেটা তিনি করেছেন একটা গল্পের মাধ্যমে। গল্পে আমরা 3জন মানুষের সাথে পরিচিত হই। একজন বেশ প্রতিভাবান শিল্পী, যিনি নিজের দ্বিধার কারণে আটকে আছেন। একজন সফল উদ্যোক্তা, যিনি সাফল্যের চূড়ায় থেকেও ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছেন। আর তাদের পথপ্রদর্শক হিসেবে আসেন এক রহস্যময় বিলিয়নেয়ার। হ্যাঁ, আর এই বিলিয়নারের আবির্ভাবটাও বেশ নাটকীয়। তো চলুন এই গল্পের গভীরে গিয়ে দেখি ভোর 5টায় ওঠার এই ধারণার পেছনে আসল রহস্যটা কি, আর এর থেকে আমাদের জন্য শেখারই বা কি আছে। আচ্ছা, তো গল্পের শুরুটা হয় একটা পার্সোনাল ডেভেলপমেন্ট কনফারেন্সে, তাই তো? আমাদের উদ্যোক্তা চরিত্রটি সেখানে এসেছেন কারণ তার কোম্পানি প্রায় হাতছাড়া হওয়ার পথে, আর ব্যক্তিগত জীবনেও তিনি বেশ বিপর্যস্ত। আর শিল্পী এসেছেন অনুপ্রেরণার খোঁজে, দারুণ কাজ শুরু করেও শেষ করতে পারছেন না। ঠিক, দুজনেই এসেছেন স্পেল বাইন্ডার নামে এক কিংবদন্তি বক্তার কথা শুনতে। কিন্তু মঞ্চেই স্পেল বাইন্ডার অসুস্থ হয়ে পড়ে যান। আর এই ঘটনার পরে এক অদ্ভুত গৃহহীন চেহারার লোকের সাথে তাদের দেখা হয়। লোকটি দেখতে অপরিচ্ছন্ন হলেও তার কথা ছিল অসাধারণ প্রজ্ঞায় ভরা। সেই প্রথম তাদের বলে, ওন ইয়োর মর্নিং, এলিভেট ইয়োর লাইফ। নিজের সকালকে নিয়ন্ত্রণ করুন, জীবনকে উন্নত করুন। প্রথমে তো তারা তাকে পাগলই ভেবেছিল, তাই না? হ্যাঁ। কিন্তু পরে জানা যায় এই গৃহহীন লোকটি আসলে ছদ্মবেশী বিলিয়নিয়ার মিস্টার স্টোন রাইলি। আর তিনি তাদের একটা অদ্ভুত প্রস্তাব দেন মরিশাসে তার ব্যক্তিগত দ্বীপে যাওয়ার এবং সেখানে তাকে তাদের জীবন বদলে দেওয়ার সুযোগ দেওয়ার। এখান থেকেই তো আসল যাত্রাটা শুরু হয়। একদম। মরিশাসে পৌঁছানোর পর মিস্টার রাইলি তাদের বিলাসবহুল জীবনযাত্রার সাথে পরিচয় করান। এটা ঠিক, কিন্তু আসল শিক্ষাটা ছিল অন্য জায়গায়। তিনি প্রথম যে ধারণাটা দেন সেটা হলো দ্য টুইন সাইকেলস অফ ইলিট পারফরমেন্স, সেরা পারফরমেন্সের জোড়া চক্র। তিনি বলেন আমরা শুধু কাজ আর কাজ করে সেরা হতে পারি না। সেরা পারফরমেন্সের জন্য যেমন একটা হাই পারফরমেন্স সাইকেল দরকার, তেমনই বিশ্রামেরও দরকার। তেমনই দরকার একটা ডিপ রিফিউলিং সাইকেল বা গভীর বিশ্রামের চক্র। এই বিষয়টা আজকের দিনে খুব সত্যি মনে হয়। আমরা সারাক্ষণ হাসল কালচার বা দিনরাত পরিশ্রম করার কথা শুনি, কিন্তু বার্নআউট বা ক্লান্তিও তো একটা বিরাট সমস্যা। স্পেল বাইন্ডার যেমন অতিরিক্ত কাজ করে মঞ্চে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তার সেরা হওয়ার জন্য শুধু কাজ করলেই হবে না, ঠিকমতো বিশ্রাম নেওয়াটাও কাজেরই একটা অংশ। ঠিক তাই। বিশ্বের সেরা অ্যাথলিট থেকে শুরু করে শিল্পীরাও কিন্তু এই নিয়ম মেনে চলেন। তাদের কাজের সময়টা যেমন তীব্র হয়, তাদের বিশ্রামের সময়টাও তেমনই গভীর হয়। এই ভারসাম্যটাই তাদের অসাধারণ করে তোলে। তো এই ধারণাটা তো গেল বাইরের পারফরম্যান্স নিয়ে, কিন্তু মিস্টার রাইলি এরপর ভেতরের জগতের কথা বলেন, যা আরও বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভেতরের সে 4টে সাম্রাজ্যের কথা, এই আইডিয়াটা আমার দারুণ লেগেছে। ইনি বলেন, বাইরের সাফল্য অর্জনের আগে আমাদের ভেতরের 4টি স্তম্ভ বা সাম্রাজ্যকে শক্তিশালী করতে হবে। প্রথমটা হল আমাদের মানসিকতা বা চিন্তার ধরন, যাকে তিনি বলছেন মাইন্ডসেট। দ্বিতীয়টি হল আবেগ ও মানসিক স্বাস্থ্য বা হার্টসেট। তৃতীয়টি হল শারীরিক সুস্থতা অর্থাৎ হেলথ সেট। আর চতুর্থটি হল আত্মিক শান্তি বা জীবনের উদ্দেশ্য, যাকে তিনি সোল সেট বলছেন। তার মতে বাইরের সাফল্য এই ভেতরের শক্তিরই প্রতিফলন। বইয়ের একটা দারুণ ব্যাপার হলো এটা শুধু সকালে ওঠার কথা বলে না, বরং কেন ওঠা দরকার সেটার গভীরে যায়। যেমন একটা কথা আছে, অ্যান অ্যাডিকশন টু ডিস্ট্র্যাকশন ইজ দি এন্ড অফ ইয়োর ক্রিয়েটিভ প্রোডাকশন। আজকের দিনে এটা কি খুব বেশি সত্যি নয়? আমাদের মনোযোগের পরিসর তো প্রায় গোল্ডফিশের পর্যায়ে চলে এসছে। ঠিক তাই। শর্মা এখানে বলতে চাইছেন যে সৃজনশীলতা বা যে কোনো গভীর কাজের জন্য দীর্ঘ মনোযোগ দরকার, যা সারাদিনের নোটিফিকেশন আর ইমেলের ভিড়ে প্রায় অসম্ভব। ভোর 5টার শান্ত পরিবেশটা আসলে একটা মনোযোগের অভয়ারণ্য তৈরি করে, যেখানে বাইরের কোনো কোলাহল থাকে না।
এটাই আসল গেম চেঞ্জার এখানকার। এই আসক্তি থেকে বেরিয়ে আসার প্রথম ধাপই হল সকালের এই নির্জন সময়টা। আর এই সময়টাকে কাজে লাগানোর জন্যই তো সেই বিখ্যাত 20-20 ফর্মুলা, তাই না? একদম। 5am ক্লাবের মূল ভিত্তি হল এই ফর্মুলাটা। সকাল 5টা থেকে 6টা পর্যন্ত এই 1 ঘণ্টাকে বলা হয় দ্য ভিক্টরি আওয়ার বা বিজয়ের ঘণ্টা। এই সময়টাকে 3টি 20 মিনিটের ভাগে ভাগ করা হয়। প্রথম 20 মিনিট হল মুভ বা নড়াচড়া। এই সময়ে তীব্র ব্যায়াম করতে বলা হয় যাতে শরীর থেকে ঘাম ঝরে। কিন্তু মাত্র 20 মিনিট ব্যায়ামে কি এমন হবে? আচ্ছা, এখানে বিজ্ঞানটা খুব মজার। সকালে তীব্র ব্যায়াম করলে শরীর থেকে কর্টিসল মানে আমাদের দুশ্চিন্তার হরমোন কমে যায়। তার বদলে মস্তিষ্ক ডোপামিন যা আমাদের কাজের অনুপ্রেরণা দেয় আর সিরোটোনিন যা মেজাজ ভালো রাখে সেগুলো তৈরি করে। সোজা কথায় আপনি দিনের শুরুতেই শরীরকে বলে দিচ্ছেন, আজ কোনো দুশ্চিন্তা নয়, শুধু ফোকাস আর ভালো থাকা। এটি দিনের বাকি অংশের জন্য আপনার শক্তি এবং মনোযোগের ভিত্তি তৈরি করে দেয়। দারুণ ব্যাখ্যা। এর পরের 20 মিনিট হল রিফ্লেক্ট বা প্রতিফলন, মানে ধ্যান করা বা ডায়েরি লেখা। এটা কেন জরুরি? কারণ দিনের শুরুতেই যদি আমরা অন্যের এজেন্ডা যেমন ইমেল বা সোশ্যাল মিডিয়া দেখা শুরু করি, তাহলে আমাদের দিনটা প্রতিক্রিয়াশীল হয়ে যায়। কিন্তু এই 20 মিনিট নিজের সাথে সংযোগ স্থাপনের জন্য, নিজের লক্ষ্যগুলো লেখা, কিসের জন্য আপনি কৃতজ্ঞ তা ভাবা বা দিনের পরিকল্পনা করা, এই কাজগুলো আপনার মনে স্বচ্ছতা নিয়ে আসে। আপনি রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ বা সক্রিয়ভাবে দিনটা শুরু করতে পারেন। আর শেষের 20 মিনিট গ্রো বা শেখার বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। কারণ অনেকেই হয়তো ব্যায়াম বা ধ্যান পর্যন্ত করে, কিন্তু দিনের শুরুতেই নতুন কিছু শেখার অভ্যাসটা করে না। বইটা কি বলছে? এটা কেন এত জরুরি? বইটা বলছে সেরা মানুষেরা সবসময় শিখতে থাকে। এই 20 মিনিটে আপনি বই পড়তে পারেন, শিক্ষামূলক পডকাস্ট শুনতে পারেন বা নতুন কোনো দক্ষতা নিয়ে অনলাইন কোর্স দেখতে পারেন। প্রতিদিন একটু একটু করে জ্ঞান অর্জন করাটা আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং সময়ের সাথে সাথে আপনাকে আপনার ক্ষেত্রে অন্যদের চেয়ে অনেক এগিয়ে দেয়। এই 1 ঘন্টার রুটিনটা শেষ করার পর সকাল 6টার মধ্যেই আপনি শারীরিক, মানসিক এবং জ্ঞানগতভাবে দিনের জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু সত্যি বলতে এই রুটিনটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, প্রতিদিন ভোর 5টায় ওঠা তো ততটা সহজ নয়। অনেকেই তো কয়েকদিন চেষ্টা করে ছেড়ে দেয়। এই সমস্যার কথাও বইতে বলা আছে। শর্মা বলছেন, যে কোনো নতুন অভ্যাস তৈরি করতে গড়ে 66 দিন সময় লাগে। আর এই প্রক্রিয়াটা 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথম 22 দিন হল ডিস্ট্রাকশন বা ধ্বংসের পর্ব। এই সময়ে আপনার পুরনো আরামদায়ক অভ্যাসগুলো ভাঙতে শুরু করে। সত্যি বলতে এই সময়টাতে অ্যালার্মটাকে শত্রু মনে হওয়াটাই স্বাভাবিক, আর এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। এই 66 দিনের ধারণাটা কিন্তু বেশ স্বস্তিদায়ক। কারণ আমরা নতুন কিছু শুরু করে 7 দিন পরেই যখন কষ্ট হয়, তখন ভাবি হয়তো আমার দ্বারাই হবে না। কিন্তু বইটা বলছে এই কষ্ট আর বিশৃঙ্খলাটাই প্রক্রিয়ার একটা স্বাভাবিক অংশ। এটা জানাটা কিন্তু অনেক বড় একটা অনুপ্রেরণা। তাহলে দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় 22 দিনকে বলা হয় ইনস্টলেশন বা স্থাপনের পর্ব। এই সময়টা বেশ বিশৃঙ্খল মনে হতে পারে, কারণ আপনার মস্তিষ্ক নতুন নিউরাল পথ তৈরি করছে। পুরনো অভ্যাস পুরোপুরি যায়নি, নতুনটাও পুরোপুরি আসেনি। এই সময়টাতে ধৈর্য ধরে লেগে থাকাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর শেষ ধাপটা নিশ্চয়ই সহজ হয়ে আসে। হ্যাঁ, শেষ 22 দিন হল ইন্টিগ্রেশন বা সংহতকরণের পর্ব। এই ধাপে এসে নতুন অভ্যাসটা আপনার দ্বিতীয় স্বভাবে পরিণত হয়। তখন আর ভোর 5টায় উঠতে কোনো অ্যালার্ম বা ইচ্ছাশক্তির প্রয়োজন হয় না, এটা স্বয়ংক্রিয় হয়ে যায়। শর্মার একটা দারুণ কথা আছে, অল চেঞ্জ ইজ হার্ড অ্যাট ফার্স্ট, মেসি ইন দ্য মিডল অ্যান্ড গোর্জিয়াস অ্যাট দি এন্ড। অর্থাৎ সব পরিবর্তনই শুরুতে কঠিন, মাঝে বিশৃঙ্খল এবং শেষে সুন্দর। এই 66 দিনের পথটা পার করতে পারলেই আসল পুরস্কারটা পাওয়া যায়। মিস্টার রাইলি কিন্তু শুধু তত্ত্বকথা বলেই থেমে থাকেননি। তিনি উদ্যোক্তা আর শিল্পীকে নিয়ে পুরো বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন, তাই না? এই অংশটা আমার কাছে খুব আকর্ষণীয় লেগেছে। হ্যাঁ, কারণ তিনি শেখানোর জন্য বাস্তব অভিজ্ঞতাকে ব্যবহার করেছেন। তিনি তাদের রোম, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান।
প্রতিটি জায়গার সাথে এক একটা গভীর জীবন দর্শন জড়িয়েছিল। যেমন ভারতের আগ্রায় তাজমহলের সামনে দাঁড়িয়ে তিনি কি শিখিয়েছিলেন? সেখানে তিনি শিখিয়েছেন ধৈর্য এবং নিখুঁত কাজের গুরুত্ব। তিনি বলেন, শাহজাহান তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে এই স্থাপত্য তৈরি করতে ২২ বছর সময় নিয়েছিলেন। ২০,০০০ কর্মী প্রতিদিন কাজ করেছে। আজকের দিনে আমরা সবকিছু খুব দ্রুত চাই, কিন্তু মহান কিছু তৈরি করতে সময়, একাগ্রতা আর ধৈর্য লাগে। জীবনে বড় কিছু অর্জন করতে হলে তাড়াহুড়ো করলে চলবে না, দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। আর রোমে ভ্রমণের উদ্দেশ্যটা কি ছিল? রোমে তিনি শিখিয়েছেন জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে আর জাগতিক বস্তুর চেয়ে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিতে। তিনি তাদের প্রাচীন রোমের ধ্বংসাবশেষ দেখিয়ে বলেন, বড় বড় সাম্রাজ্য একসময় ধুলোয় মিশে যায়। তাই শুধু সম্পদ জমানোর পেছনে না ছুটে সুন্দর স্মৃতি তৈরি করা এবং অভিজ্ঞতা অর্জন করা বেশি জরুরি। কারণ মৃত্যুর পর আমরা কিছুই সাথে নিয়ে যেতে পারি না, শুধু আমাদের অভিজ্ঞতা আর পৃথিবীতে রেখে যাওয়া কাজগুলোই থেকে যায়। তবে আমার মনে হয় সবচেয়ে শক্তিশালী শিক্ষাটা ছিল দক্ষিণ আফ্রিকার রোবেন আইল্যান্ডে। নিঃসন্দেহে সেখানে নেলসন ম্যান্ডেলার কারাকক্ষের সামনে দাঁড়িয়ে স্পেলবাইন্ডার তাদের বোঝান যে প্রতিকূলতার মাঝেই মানুষের আসল শক্তির প্রকাশ ঘটে। ম্যান্ডেলা ২৭ বছর নির্জন কারাবাসের পরেও তার ভেতরের শক্তি, ক্ষমা করার ক্ষমতা এবং নিজের আদর্শ হারাননি। এই উদাহরণ দিয়ে বোঝানো হয় যে আমাদের ভেতরের সেই ৪টি সাম্রাজ্য, মানসিকতা, আবেগ, স্বাস্থ্য এবং আত্মিক শক্তি যদি মজবুত থাকে, তাহলে বাইরের কোনো পরিস্থিতি আমাদের হারাতে পারে না। চরম প্রতিকূলতাও মহানতা অর্জনের সুযোগ করে দিতে পারে। এই পুরো যাত্রার শেষে উদ্যোক্তা এবং শিল্পীর জীবনে কি পরিবর্তন এসেছিল? গল্পের শেষে দেখা যায় তাদের জীবন পুরোপুরি বদলে গেছে। উদ্যোক্তা তার কোম্পানির সংকট কাটিয়ে উঠেছেন এবং যারা তার কোম্পানি দখল করতে চেয়েছিল তাদের হটিয়ে দিয়েছেন। শিল্পীও তার ভেতরের দ্বিধা কাটিয়ে উঠেছেন এবং তার কাজে অসাধারণ সাফল্য পেয়েছেন। শুধু তাই নয়, তাদের মধ্যে একটি সুন্দর সম্পর্কও তৈরি হয়। তারা দুজনেই ৫টার এম ক্লাবের অভ্যাসটি নিজেদের জীবনে আত্মস্থ করে নেয় এবং নতুন করে নিজেদের জীবনকে সাজায়। তাহলে পুরো আলোচনার পর আমরা কি বুঝলাম? দ্য 5 AM ক্লাব আসলে শুধু ভোরবেলায় ঘুম থেকে ওঠার কোনো কৌশল নয়। একদমই না, এটি একটি জীবন দর্শন। এর মূল বার্তা হল, প্রতিদিনের প্রথম ঘণ্টাটি যদি আমরা নিজের বিকাশের জন্য বিনিয়োগ করি, তাহলে তা আমাদের মানসিকতা, স্বাস্থ্য এবং আত্মিক শক্তিকে এমনভাবে মজবুত করে যা সারা জীবনের সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপের মাধ্যমেই জীবনে বিশাল পরিবর্তন আনা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারলে বাইরের পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা আমরা অর্জন করতে পারি। ঠিক তাই। দিন শেষে আপনার সকালটা আপনি কিভাবে শুরু করছেন সেটাই নির্ধারণ করে দেয় আপনার বাকি দিনটা, এমনকি আপনার পুরো জীবনটা কেমন হবে। সবশেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। যদি কাল সকাল থেকে মাত্র ১ ঘণ্টা, শুধু একটা ঘণ্টা, সব ধরনের ডিস্ট্রাকশন বা মনোযোগ নষ্টকারী জিনিস থেকে দূরে রেখে নিজের জন্য ব্যবহার করা হয়, তাহলে সেই একটি ঘণ্টা একজন মানুষের জীবনে কি কি সম্ভাবনা উন্মোচন করতে পারে একবার ভেবে দেখবেন।